নতুন চ্যাপ্টার দিয়ে শুরু করব, সেটা হচ্ছে আনসিমেট্রিক্যাল বেন্ডিং। কেমন নাম শুনছো? বেন্ডিং এর নাম শুনছো তোমরা? বেন্ডিং নাম শুনছো না? বেন্ডিং, হ্যাঁ, বেন্ডিং মানে হচ্ছে বেন্ডিং স্ট্রেস পড়ে আসছো তোমরা সম্ভবত এম সি ওভার আই না, অথবা এম ওয়াই ওভার আই পড়ছো না এগুলো মেকানিক্স অফ ম্যাটেরিয়াল ওয়ানে। আমরা অল্প একটু কথা বলে সেখান থেকে চলে যাবো আনসিমেট্রিক, ওটা ছিল আসলে সিমেট্রিক্যাল বেন্ডিং। আমার মনে হয় তোমরা পিওর বেন্ডিং এর নাম জানো না? পিওর বেন্ডিং মানে হচ্ছে যেখানে শিয়ার নাই, এটা কি পিওর বেন্ডিং? কি আছে? তাহলে এটা এটা কি পিওর বেন্ডিং? পাশের ডান পাশেটা দেখতে পাও? এটা কি পিওর বেন্ডিং হবে? জি স্যার, এটা পিওর বেন্ডিং। না স্যার, পিওর বেন্ডিং হবে না। কোনটা হবে না বাবা বলো? ডান ডান যে পাশেরটা পিওর বেন্ডিং হবে না হবে না কেন? স্যার। পিওর বেন্ডিং এর দুই পাশে যে দুইটা ফোর্স থাকে, দুইটার মোমেন্ট একই দিকে থাকে। তাই বলছে? না, একই দিকে থাকলে তো আবার শিয়ার ফোর্স লাগবে ব্যালেন্স করতে। ধরো তুমি যেটা পিকচারটাতে পিওর বেন্ডিং হবে। এইটা পিওর বেন্ডিং হবে না, কারণ এখানে তুমি যে কোনো জায়গায় সেকশন না, ওই যে আমরা এটাকে যদি আঁকি যে হাত দুইটা যদি সাপোর্ট হয় আর এই যে ওয়েট যদি হয় লোড, হ্যাঁ, তাহলে যে কোনো সেকশন পয়েন্টে টাংলে তোমাকে এখানে কি হবে, এই যে এ এবং বি এর মাঝখানে একটা শিয়ার ফোর্স আসবে, কিন্তু মাঝখানের পার্টে সি এবং ডি এর মাঝখানে হচ্ছে পিওর বেন্ডিং। কেমন? তোমরা ওই যে বেন্ডিং টেস্ট পড়াইছে নাকি তোমাদের? এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারো? জি স্যার। শেয়ার ফোর্স, আচ্ছা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে জি পারো না? স্যার। আচ্ছা দেখো তো, এখানে কোনো এই সি এবং ডি এর মধ্যে কোনো শেয়ার ফোর্স থাকবে? থাকবে না। তাহলে এখানেও পিওর বেন্ডিং, বাট এই দুই হাতের মাঝখানে অথবা এই যে সি এবং ডি এর মাঝখানে যেটা হয়। আমি এখানে মান দিছি যে মান নাম্বার গুলা, বুঝছো? তাহলে তুমি যেটা বলতেছো তোমরা, এইটাও পিওর বেন্ডিং, বাট সব পুরো টিম না, মাঝখানে সি থেকে ডি পর্যন্ত পিওর বেন্ডিং হবে। এ থেকে সি অথবা ডি থেকে বি বেন্ডিংও থাকবে, শেয়ারও থাকবে। কি সবাই বুঝতেছো আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। সবাই একমত হইলে। এবং এবার বি ফিগারটাতে যদি যাই, বি ফিগারটাতে যেহেতু এখানে কোনো শেয়ার ফোর্স কোথাও নাই, আবার ও যেটা বলতেছিল একদিকে হইলে কিন্তু এটা কিন্তু ব্যালেন্স আছে, ইকুইলিব্রিয়ামে আছে, কারণ এটা সরে যাবে না, ঘুরবে না, এখান থেকে ঘুরবে, এটা সরার কোনো ফোর্স নাই। বাম দিকে যাওয়ার, ডান দিকে যাওয়ার, উপর দিকে যাওয়ার, নিচের দিকে যাওয়ার কোনো ফোর্স নাই। কেমন? এবং ঘুরারও কোনো ফোর্স না, ঘুরারটাও নেট রেজাল্টেন্ট ফোর্স, মানে রেজাল্টেন্ট ফোর্স নাই, যদি 9.6 এটা ঘুরবেও না। সো এই সি থেকে ডি পার্টটা যেটা নিলাম সেটা কিন্তু আলটিমেটলি অবশ্যই পিওর বেন্ডিং, মানে এটারই যে বিসি থেকে ডিটা মানে নিয়ে আসে। তার মানে এখানটা কাপল যদি থাকে, তাহলে যেহেতু এই কাপল দুটা ইকুইলিব্রিয়ামে আছে, সো এটা হচ্ছে পিওর বেন্ডিং। পরিষ্কার? স্যার একটু আরেকবার। তোমাদেরকে স্যার পরিষ্কার না স্যার, আমরা দেরিতে একটু আসছিলাম, আপনি স্যার আরেকবার একটু স্যার। সবাই আসো, তারপরে দেখি একটু দেখি হ্যাঁ কথা দিশা করেন। আসছিলাম পিওর বেন্ডিং নিয়ে, এটা তোমরা পড়ে আসছো অলরেডি, তারপর আমরা একটু রিভিউ করতেছি এখন। এটা কিন্তু তোমাদের পড়া জিনিস। বেন্ডিং বলতে কি বুঝি? বেন্ড মানে হচ্ছে ব্যান্ড করবে, বাঁকা করবে, বাঁকা করতে হইলে মোমেন্ট ঘুরানো ফোর্স লাগবে, না তো বাঁকা করবে না। ধাক্কা দিলে একদিকে চলে যাবে, আবার ওই উপর দিকে ধাক্কালে উপর দিকে চলে যাবে। ব্যান্ড করতে হলে মোমেন্ট লাগবে, যে জন্য যেহেতু এই মোমেন্টটা ব্যান্ড করে, এই জন্য এই মোমেন্টের আরেকটা নাম হচ্ছে বেন্ডিং মোমেন্ট। এখন কথা হচ্ছে, শুধু কি বেন্ডিং থাকলে যেরকম কিছু অ্যাজাম্পশন তোমরা করছিলে, আমরা সেটা তো আজকে একটু অল্প করে বলবো। তো যদি শুধু একদম বেন্ডিং এর ফর্মুলা ডিরাইভ করতে হয়, তাহলে পিওর বেন্ডিং লাগবে। সেই পিওর বেন্ডিংটা নিয়ে একটা ছবি উপরে দেখাচ্ছিলাম, যে এই ছবিটাতে আসলে কি এটা কি পিওর বেন্ডিং, সেটা নিয়ে আমরা কথা বললাম। হ্যাঁ, পিওর বেন্ডিং পুরোটা হবে না, সেটা আমরা যদি ফ্রি বডি নিজে ডায়াগ্রাম আঁকি, মানগুলো জাস্ট বোঝানোর জন্য দেওয়া হয়েছে। তাহলে দেখো, এই যে এই লোডটাকে আমরা একটা, যে চাকতিটার ওয়েটটাকে আমরা একটা লোড দিলাম 32 কিলো নিউটন, এখানে 32, মাঝখানের ডিস্টেন্সটাকে যদি আমরা 660 বলি, 330, এটা একটা হাইপোথেটিক্যাল। যদি এটাকে আমরা রিপ্লেস করতে পারি এরকম একটা ফিগার দিয়ে, মানটা যাই হোক, তাহলে সেক্ষেত্রে
তোমার এই যে এ থেকে সি পার্টে যে কোনো জায়গায় যদি আমি ফ্রি বডি নেই, কাটলেই আমি একটা কি পাবো, শেয়ার ফোর্স পাবো, আর দুইটা শেয়ার ফোর্স এবং এই ফোর্সটা এবং শেয়ার ফোর্সটা যদি একই মান ঘুরাবে একটা বেন্ডিং মোমেন্ট পাবো বা মোমেন্ট পাবো। তাহলে এখানে এ থেকে সি এই পার্টে যে কোনো জায়গায় আমি সেকশন নেই, একটা পাবো শেয়ার ফোর্স, এডিশনাল একটা পাবো বেন্ডিং মোমেন্ট। কোনো অ্যাক্সিয়াল ফোর্স নাই, যেহেতু এক্সিস বরাবর এ থেকে বি যে এক্সিস বরাবর কোনো ফোর্স নাই, তাহলে এখানে দুইটা জিনিস পাচ্ছি, একটা শেয়ার ফোর্স, একটা বেন্ডিং মোমেন্ট। ঠিক ডি থেকে বি পর্যন্ত পোর্শনটা যদি আমি চিন্তা করি, তাহলেও সেখানে ঠিক একইভাবে এখানে যদি আমি কাটি ডি থেকে বি এর মাঝখানে, তাহলে এই 32 কিলোনিউটন নিউটন ফোর্সটা নিচে নামায় যাবে, তাহলে উপরে একটা ফোর্স দিতে হবে। যেহেতু উপরের দিকে ফোর্স, নিচের দিকে ফোর্স একই মানের, দুইটা বিপরীত ফোর্স, তাহলে তার ঘোরাতে থাকবে, কাপল হবে, তাহলে রেজিস্টিং মোমেন্ট লাগবে। তার মানে আমি একই কনক্লুশন করতে পারি এ এবং এ সিতে এবং ডিবিতে। এ এবং সি যে কোনো পয়েন্টে আমরা স্পিওডে নিলে একটা পাবো শেয়ার ফোর্স, একটা পাবো বেন্ডিং মোমেন্ট। ডি এবং বিতে এর মধ্যেও যে কোনো পয়েন্টে যদি শেয়ার ফোর্স সেকশন নেই, তাহলে একটা শেয়ার ফোর্স পাবো, একটা বেন্ডিং মোমেন্ট পাবো। যেহেতু দুইটা জিনিস পাচ্ছি, সো এটা পিওর মোমেন্ট না, পিওর বেন্ডিং না, এখানে শুধুমাত্র শেয়ারও হচ্ছে। বাট সি থেকে ডি এর মধ্যে যদি আসি, এই যে বিমটার যদি শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি, তুমি দেখবা 32 নিচে যেহেতু আছে, নিচে নিলাম, আসলাম, আর কোথাও ফোর্স নাই, এখানে 32 উঠে গেলে এখানে কিন্তু এই সি থেকে ডি আর কোনো ফোর্স নাই। তাহলে সি থেকে ডি পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই গ্যাপের মধ্যে কোনো শেয়ার ফোর্স নাই, বাট বেন্ডিং মোমেন্ট আছে। মান কত? 300 ইন্টু 32 নিউটন, তাই না? যদি এটা মিটার নেই, 0.3 ইন্টু 32 মানে 9.6 নিউটন মিটার, 9.6 নিউটন মিটার। এই জায়গা কিন্তু সি থেকে ডি পর্যন্ত কিন্তু কোনো শেয়ার ফোর্স নাই। সো সি থেকে সি ডি এই যে গ্যাপ জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলছি পিওর বেন্ডিং হবে। তার মানে পিওর বেন্ডিং এর ডেফিনেশন যদি আমি বলি, সেখানে কোনো ধরনের অন্য ধরনের ফোর্স থাকবে না, এক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স থাকবে না, শুধু বেন্ডিং মোমেন্ট থাকবে। এবং এরকমের একটা কেস হচ্ছে সি, এই এক্সাম্পলে সি থেকে ডি পর্যন্ত। আমরা আশা করছি সবাই পিওর বেন্ডিং জিনিসটা বুঝছো, যেখানে শিয়ার ফোর্স থাকবে না, এক্সিয়াল ফোর্স থাকবে না, টরশন থাকবে না, অনলি বেন্ডিং, পিওর বেন্ডিং, সেটাকেই বলবো পিওর বেন্ডিং। ক্লিয়ার? यस স্যার। সবাই কি বুঝছো? জি স্যার, বোঝা গেছে স্যার। তার মানে এটা, এই মেম্বারটা যদি একদম প্রিজমেটিক হয়, সব জায়গায় সমান হয়, তাহলে আমরা পিওর বেন্ডিং হলে প্রিজমেটিক মেম্বার। আমরা যদি এরকম, তোমরা পড়ে আসছো, ইকুয়ালেন্ট অপোজিট কাপল যদি হয় সেম লঙ্গিচুডাল প্লেনে, তাহলে কিন্তু তোমরা অলরেডি স্ট্রেস কত হবে, ডিফ্লেকশন কত হবে। স্যার মনে হয় ডিফ্লেকশন হচ্ছে না, আমরা জানি না। শুরু করছে প্রফেসর আব্দুল সালাম ডিফ্লেকশন? স্যার ডিফ্লেকশন এখন শুরু করেনি, বলছে না স্যার, এখনো শুরু করে নাই। নেক্সট ক্লাসে শুরু করবে বলছে। আচ্ছা ঠিক আছে, এবার যদি পরেরটাতে যাই, পরের এক্সাম্পলটা দেখতেছো তোমরা? এখানে একটা মাত্র পয়েন্ট লোড দেয়া আছে, বাট পেন্টিলিভারটা হচ্ছে ফিক্সড এট দ্য সাপোর্ট ই। তাহলে এখানে যদি আমি সি পয়েন্টে একটা সেকশন আঁকি ফ্রি বডি নেওয়ার জন্য, তাহলে এখানে ফ্রি বডি নিলাম, তাহলে কিন্তু এই পি এর অপোজিট দিকে আরেকটা পি থাকবে। অথবা যদি এখানে লোড থাকতো, নিজের ওয়েট থাকে এই বিমটা, তাহলে এখানে পি প্রাইম হবে, যাতে করে সামেশন অফ ওয়াই 0 হয়। আবার এই দুইটা লোড মোমেন্ট দিবে। এইটা কি এই সি থেকে, এই যে এ থেকে বি পর্যন্ত, এটা কি পিওর বেন্ডিং হবে নাকি হবে না? না স্যার, পিওর বেন্ডিং হবে না। হবে না স্যার। কোনো জায়গায় পিওর বেন্ডিং হবে। তার আশা করছি আমরা পিওর বেন্ডিংটা বুঝতে পারতেছি। কেমন? এখন এইটাতে আসো, ডেফিনেটলি আমরা এতক্ষণ বলে এইটা পিওর বেন্ডিং নাকি? এখন ফর এক্সাম্পলটা বাইরে ফিগারটা থেকে পিওর বেন্ডিং হবে? জি স্যার। यस স্যার। না, হবে না। স্যার যদি নিজস্ব ওয়েট না থাকে স্যার, তবে আমরা পিওর বলতে পারি। আমি দেখো তো, আমি বলি, তোমরা মনে হয় খেয়াল করতে পারো না, এইদিকে মোমেন্ট কিন্তু এম, এইদিকে মোমেন্ট হচ্ছে এম প্রাইম। ও আচ্ছা, জি স্যার। যদি তাই হয় স্যার হবে না স্যার, হবে না, তাহলে একটা এটাকে ব্যালেন্স করার জন্য একটা শিয়ার ফোর্স আসতে হবে, তাই না? জি তো স্যার। এটা পিওর বেন্ডিং হবে না। আচ্ছা, এই রকমের একটা কেসে তোমরা তো
জানো যে সামেশন অফ এফেক্ট করলে আমরা এখানকার এই যে শেয়ার স্ট্রেসটা মানে সরি নর্মাল স্ট্রেস যেটা বেন্ডিং স্ট্রেস সেটা বের করতে পারি, সেগুলো আমরা তোমরা সব শিখে আসছো, আমরা ওই জায়গায় আর গেলাম না খুব একটা। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে তোমাদের পিওর বেন্ডিং এর ক্ষেত্রে কি কি অ্যাজাম্পশন আছে সেগুলো তোমরা শিখে আসছো, তাই না? যেটা যেটা প্লেন ছিল, যেটা এখানে দেখো এটা প্লেন ছিল, বাঁকা হওয়ার পরও এটা প্লেন হয়ে রইল না, প্লেন সেকশন রিমেইনস না, এটা জি স্যার। অ্যাজাম্পশনটা পড়ছো তো? মানে এইটা সোজা ছিল, সোজা ছিল মানে এই ক্রস সেকশনটা দেখো যে মোটা দাগটা এটা প্লেন আসছে, আবার বেন্ডিং দিলাম এম প্রাইম একদিকে এম, তখনও কিন্তু এইটা প্লেনই আছে, সমতলই আছে, বাঁকা আঁকা বাঁকা হয় নাই। এইটা ছিল একটা অ্যাজাম্পশন, ঠিক আছে? বেন্ডিং এ কেস হইতে হবে ব্যান্ডস ইউনিফর্ম ইন সার্কুলার আর্ক, এর মধ্যে সার্কুলার আর্ক হবে, নিউট্রাল এক্সিস থাকবে, কোথাও টেনশন হবে, এগুলো সব পড়ে আসছে। এটা আমরা যদি কেউ না পড়ো তাহলে একদিকে টেনশন হবে, কারণ এই নিচের দিকের ফাইবার গুলো দেখো বড় লম্বা হয়ে গেছে, যদি এইটার লেন্থ হয়ে থাকে এল, এইটা হয়ে গেছে এল প্রাইম ইজ গ্রেটার, উল্টাটা যেটা এ বি ছিল এটা এ বি যেটা কমে গেছে আরো, তার মানে উপরের দিকে হচ্ছে কম্প্রেশন, নিচের দিকে টেনশন। তাই যদি হয় মাঝখানে কোনো একটা জায়গা আছে যেই জায়গাটাতে আসলে না নেইদার টেনশন না আর কম্প্রেশন, সো এখানে হচ্ছে এই জায়গাটাকে আমরা নিউট্রাল এক্সিস পড়ছো, ঠিক আছে নাকি পড়ো নাই? এ স্যার এগুলো হয়েছে পড়া। আচ্ছা ফাইন। এবং এইটাও পরে আসছো যে এরকম যদি একটা বেন্ডিং মোমেন্টের কারণে যে নরমাল স্ট্রেস বা বেন্ডিং স্ট্রেস ক্রিয়েট করে সেটা তোমরা বের করো। ম্যাক্সিমামটা যদি আমরা বলি তাহলে একটু আগে বলছিলাম এমসি ওভার আই, অথবা যে কোনো জায়গায় যদি আমরা বলি তাহলে এম ওয়াই ওভার আই আমরা লিখছি। আমরা যদি হয় তাহলে এমসি ওভার এম হলে এম আর, একটা দরকার নেই, ম্যাক্সিমাম মোমেন্ট। আর এইটা হচ্ছে রেজিস্টিং মোমেন্ট, এম আর বললাম, আমরা রেজিস্টিং মোমেন্ট বলছি। এক্স হচ্ছে কোন জায়গায় এম ওয়াই ওভার আই, এটা পড়ে আসছো তাই না? ঠিক আছে, এম ওয়াই ওভার আই কে আমরা এম বাই আই এস লিখতে পারি সেকশন মডুলাস। সেকশন যদি ম্যাক্সিমামটা চাই সেকশন মডুলাসের মান হয় আই বাই সি। এগুলো সবই আশা করছি তোমরা পড়ে আসছো না? না বললে আমি যদি স্যার তারপর যে ছোটখাটো কিছু ডেরিভেশন থাকে একটু একটু স্যার দেখাই দিলে ভালো হতো। আমরা 2 সেমিস্টার আগে পড়ছি তো এটা। ফর্মুলাগুলো আমাদের মনে আছে, হয়তো ডেরিভেশন গুলো ফর্মুলা মনে রাখতে হবে। ডেরিভেশন আমরা এই সেকশনে এই সেমিস্টার ফর্মুলা আমরা দিব, ডেরিভেশন দিব না, প্রশ্নই আসে। ওকে স্যার, ফর্মুলাগুলো মনে রাখলেই হবে, জি কেমন? স্যার ঠিক আছে তাহলে। আচ্ছা এইবার দেখুন সিমেট্রিক্যাল বেন্ডিং কাকে বলছি। দেখো দেখি এই যে একটু আগে আমরা যেখানে আসছিলাম এইটা সিমেট্রিক্যাল হচ্ছে, যেমন একটা রেক্টেঙ্গুলার বিম, এদিকে মোমেন্ট দুই দিকে সিমেট্রিক্যাল আছে সব দিকে, কিন্তু এখানে আবার এই যে পরের ফিগারটাতে আসলাম, দেখো এইটা সিমেট্রিক্যাল হবে হয়তো, কিন্তু এইটা সিমেট্রিক্যাল হবে, এইটা কি সিমেট্রিক্যাল হবে, এইটা কি সিমেট্রিক্যাল? সিমেট্রিক্যাল মানে একদিকে টেনশন কম্প্রেশন সমান, তুমি যেটা দেখছিলাম আমরা এখানে, যেমন এইটা আনসিমেট্রিক, ওই জায়গাতে সিমেট্রিক্যাল ছিল এটা, কেমন? যেমন একটু আগে আমরা যেরকম দেখলাম এরকম যদি হয় এটা আনসিমেট্রিক। তাহলে আনসিমেট্রিক্যাল হচ্ছে দুইটা কারণে, একটা কারণ হচ্ছে সেকশন যদি এই যে এই সেকশনটা সিমেট্রিক্যাল সেকশন, উপরে যা আছে নিচে তা আছে, মানে নিউট্রাল এক্সিসটা ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে, না বুঝলে বলবো হ্যাঁ। আর এই সেকশনটাও নিউট্রাল এক্সিসটা মাঝখান দিয়ে যাওয়ার সুযোগ নাই, কারণ উপরের দিকে আর নিচের দিকে সিমেট্রিক্যাল কাকে বলে, যদি একটা লাইন টানতে পারতাম, যেমন ওয়াই এক্সিসের এগেইনস্টে সিমেট্রিক্যাল, বাট জেড এক্সিসের এগেইনস্টে কিন্তু এই সেকশনটা সিমেট্রিক্যাল না, এক্সটা হচ্ছে পারপেন্ডিকুলার স্ক্রিন। তাহলে এইটা যদি বেন্ডিং এরকম একটা সেকশনকে যদি বিম যদি এরকমের ইউ শেপের হয়, উল্টা ইউ শেপের, তাহলে সেইটা কিন্তু কখনোই সিমেট্রিক্যাল বেন্ডিং হবে না, কেমন? আবার এইটা যেমন সিমেট্রিক্যাল সেকশন, বাট ঠিক আছে এইটা সিমেট্রিক্যাল বেন্ডিং হবে, বাট মোমেন্ট নিজেই এক্সিসের সাথে, সেকশনের যে এক্সিস দুইটা প্রিন্সিপাল এক্সিস থাকে তার সাথে যদি ইনক্লাইন হয়, এই মোমেন্টটাও সিমেট্রিক বেন্ডিং হবে না। আমার কথাটা যদি বুঝার চেষ্টা করি, যেহেতু এইটা এদিকে যাচ্ছে তাহলে আমরা কিন্তু যে কোনো লোড মোমেন্টও কিন্তু একটা ফোর্স, একটা পিটাও একটা ফোর্স, যে কোনো কিন্তু আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি, একটা এইদিকে আর একটা এইদিকে। সো এইটা এই এইটাকে এই যে মোমেন্টের এক্সিস বরাবর যদি নিচে তা আবার এটার পারপেন্ডিকুলার কাটি, তা কিন্তু পাচ্ছি না, সো এইটা একটা আনসিমেট্রিক্যাল বেন্ডিং, এই কেসটা আনসিমেট্রিক্যাল, এই কেসটা আনসিমেট্রিক্যাল, এইটা আনসিমেট্রিক্যাল।
তাহলে আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে বলবো আনসিমেট্রিক্যাল বেন্ডিং আমাদের চ্যাপ্টারটার নাম। একটু আগে যা পড়লাম সেটা সিমেট্রিক্যাল বেন্ডিং, বা আগের সেমিস্টারে যা পড়াইছে এক সেমিস্টার আগে। সো সেখানে এখানে আনসিমেট্রিক্যাল কেস দুইটা হচ্ছে, একটা সেকশন প্রপার্টির জন্য, আর একটা লোড যদি ঠিক মাঝখানে একদম সিমেট্রিক্যালি হয়, যা ধরো যে এইটার মাঝখান দিয়ে যদি লোড হইতো তাহলে এটা সিমেট্রিক্যাল বেন্ডিং। যদি সাইড দিয়ে লোড হয়, যমুনা ব্রিজে যখন একদিক দিকে ট্রেন যায় তখন কিন্তু এটা আর আনসিমেট্রিক্যাল বেন্ডিং হয় না, আনসিমেট্রিক্যাল। যদি এই লোডটা এখানে সেন্টার দিয়ে যায় এইটা সিমেট্রিক্যাল হবে, কিন্তু এই লোডটা যদি একদম সাইড দিয়ে দেয় তাহলে এটা হবে আনসিমেট্রিক্যাল বেন্ডিং। লোডটা যদি এই সিমেট্রিক্যাল যে প্লেন আছে তার সাথে করে যদি ইনক্লাইন থাকে তাহলে সেটা হবে আনসিমেট্রিক্যাল বেন্ডিং। যেমন এই যে সেকশনটা অ্যাঙ্গেল একটা আছে, স্টিল অ্যাঙ্গেল, তার দিয়ে যদি যে কোনো জায়গা দিয়ে যায় এটা সিমেট্রিক্যাল করা, তুমি এখানে কোনো প্লেনই পাবে না সিমেট্রিক্যাল প্লেন। সো এখানে যেভাবেই লোড দাও সেটা হবে আনসিমেট্রিক্যাল বেন্ডিং। মানে দুই টেনশন সমান হবে না, দুই সাইডে একই কি বলবে সিমেট্রিক্যাল কোনো প্লেন পাবা না। আমার কথাটা কি তোমরা বুঝতেছো? এতদিন পর্যন্ত যা পড়ে আসছিলাম এরকম একটা কেস, সিমেট্রিক্যাল সেকশন, একদম সিজি দিয়ে যাবে লোড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হোক, কনসেন্ট্রেটেড লোড হোক, সো সেটা ছিল সিমেট্রিক। এখন আমরা বলতেছি না, তা না, সেকশনটা এরকম সিমেট্রিক্যাল না, একটু এরকম এই ধরনের সেকশন, নিচে পার্ট নাই, ফ্ল্যাঞ্জ পার্ট নাই, অথবা সেকশনটা কোনো কারণে ঘুরাই দিতে হচ্ছে, অথবা সিমেট্রিক্যাল এরকম এল অ্যাঙ্গেল আছে, সো এইটা একটা আনসিমেট্রিক্যাল বেন্ডিং। আরেকটা আনসিমেট্রিক্যাল সেকশন সিমেট্রিক্যাল, লোডটা আনসিমেট্রিক্যাল, লোড করা যাচ্ছে না, এখানে 15 ডিগ্রিতে আছে, তাহলে দুই দিকে সমান, দুইটা প্লেনে যাবে না, সো এইটাও আনসিমেট্রিক্যাল বেন্ডিং। আজকের কাজ হচ্ছে আমরা আনসিমেট্রিক্যাল বেন্ডিং নিয়ে করতে চাই। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। তার মানে আনসিমেট্রিক্যাল বেন্ডিং আমাদের দুইটা কারণ, একটা হচ্ছে সেকশন ইজ আনসিমেট্রিক্যাল, আর একটা হচ্ছে লোড ইজ আনসিমেট্রিক্যাল, লোড নট পাসিং থ্রু দ্য সেন্ট্রয়েডাল প্লেন। ঠিক আছে, কি বুঝতেছো আমার কথাটা এই পর্যন্ত? ইয়েস স্যার। আমরা আগে যেটা পড়তেছিলাম এটা সিমেট্রিক্যাল বেন্ডিং। ধরো এটাও সিমেট্রিক, দুই পাশে সমান হইতে এমন কোনো কথা, সমান লোড তো তুমি তো তোমরা যে কেউ যেন বলছিল ওয়েট থাকলে তখন বই, বাট সিমেট্রিক্যাল। দেখো এই লাইন দিয়ে এই পাশে এই যে প্লেনটা যে কাটছি গ্লাসের মতো দেখা যায়, এই পাশে যা আছে এই পাশে তা আছে, আবার এদিক দিয়েও যদি যাই তাহলে দুই পাশে যেহেতু সমান এবং লোডটা যেহেতু একদম সিমেট্রিক্যাল প্লেনে আছে, সো দি সিমেট্রিক্যাল বেন্ডিং। যদি এইটা না হয়ে এই লোডটা যদি এরকম এই প্লেনটা যদি বাঁকা এদিক দিয়ে ইনক্লাইন্ড হয়ে যেত, দ্যাট উড বি আনসিমেট্রিক্যাল বেন্ডিং। অথবা এইটা প্লেনটাকে যদি আমি সিমেট্রিক্যাল প্লেন না পাইতাম, সেটাকে যদি সেকশনটা যদি ঘুরাই দিত তাহলেও হয়তো আনসিমেট্রিক্যাল বেন্ডিং। আর এই সেকশনগুলো, এই ফর্মুলাগুলো যে এম বাই এস বা এম এস, এগুলো সিমেট্রিক্যাল বেন্ডিং এর জন্য। তো আনসিমেট্রিক হলে কি হবে সেইটা আমরা যেটা করতে দুই ভাগে কাজ করতে পারি। যদি এই লোডটা আনসিমেট্রিক্যাল থাকে, লোডটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি। ধরো পি হইলো বা ডব্লিউ হইলো, ডব্লিউটা বাঁকা আছে, তাহলে তুমি একটা লোডকে দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারো। বেজের সাথে যদি থিটা হয় তাহলে কস থিটা হবে একটা, সাইন থিটা হবে আরেকটা, মোমেন্ট দুইটা আসবে, শেষ। আবার সেকশনটা যদি আনসিমেট্রিক্যাল হয় তাহলে তোমাকে দুই রকমের এখানে আই এক্স আই ওয়াই আলাদা আলাদা বের করতে হবে, সেটাই করতে হবে। সো আমাদের সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল বেন্ডিং দুই রকমের, এক হচ্ছে সেকশনের কারণে, একটা লোড অ্যাপ্লাইয়ের কারণে। লোডটা যদি একদিকে বেশি কম হয়, সরে যায়, ইনক্লাইন হয়, তাহলে হবে আনসিমেট্রিক্যাল বেন্ডিং। যেমন ফর এক্সাম্পল এইটা কি সিমেট্রিক্যাল বেন্ডিং হবে না আনসিমেট্রিক্যাল বেন্ডিং হবে? এখানে বুঝতেছো এই পুরা ফিগারটায় এই সিমেট্রিক্যাল, মানে একটা যা আমার ইয়াতে গেল সে একদম সেন্টার দিয়ে আসে লোডটা, কিন্তু আবার উল্টা দিকে এই প্লেনেও, মানে এটা তো যদি আমি ওয়াই লাইন বলে এই প্লেন আছে, আবার উল্টা দিকেও আছে। সো এই ক্ষেত্রে কারণ হচ্ছে এই লোডটা একটা ইনক্লাইন ওয়েতে ছিল, সো এটা যেহেতু দুই দিকেই আছে, সো এটা একটা আনসিমেট্রিক। বের করব কিভাবে? একটা দুইটা সেকশন বের করতে পারি। যদি একটা যদি হয় এরকম, একটা মোমেন্ট নিলাম, তার জন্য এম সি ওভার আই বা এম ওয়াই ওভার এক্স, আরেকটার জন্য আরেকটা এই ডিরেকশনের জন্য এম কিন্তু ডিফারেন্ট হবে, এম টু ডিফারেন্স আইও ডিফারেন্স হবে। তুমি তো জানো আই মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়াস, যখন নিউট্রাল এক্সিসটা এই সাইড দিয়ে যাবে তখন আই যা হবে, আবার নিউট্রাল এক্সিস যদি মাঝখান দিয়ে তাহলে কি আই সেম হবে?
বলো না স্যার আই চেঞ্জ হবে। আই চেঞ্জ হবে, রাইট? তো আমার এই ক্ষেত্রে আনসিমেট্রিক্যাল বেন্ডিংটা কেমন, লোডটা একদম নিউট্রাল এক্সিস দিয়ে যাচ্ছে না, এই যে লোডটা নিউট্রাল এক্সিস না দিয়ে একটা সার্টেন অ্যাঙ্গেলে গেছে। যদি যায় তাহলে আমরা তো লোডটাকে দুইটা ভাগে ভাগ করতেই পারি, ওয়াই এক্সিস আর এক্সিস বরাবর কম্পোনেন্ট নিতেই পারি। যদি নিতে পারি তাহলে কিন্তু আমরা দুইটা কম্পোনেন্টে নিয়ে আলাদাভাবে কাজ করব। এখন আসো, তোমরা মনে পড়ছো, যদি একটা জিনিস তোমার কাছে ক্যালকুলেটর আছে, আমরা যদি হাত থাকতে থাকতে দেখতে পাম, তোমার ক্যালকুলেটরটা যদি মানে স্ট্রং এক্সিসে বাঁকাও তখন যা হবে উইক এক্সিসে সহজে বেন্ড করে যাবে। এটা তো ক্যালকুলেটর না, ধরো যে এই ছুটটা যদি আমি নিতাম তাহলে স্ট্রং এক্সিসের এগেইনস্টে তো যাইতে পারতো, আবার উইক এক্সিস মানে এই ডিরেকশনটা সহজ। দুইটা মোমেন্ট যদি কাজ করে দুইটা প্লেনের সাথে, আর অন্য প্লেন যার একটা যেটা আছে এক্স এক্সিসে যদি মোমেন্ট হইতো সেটা কিন্তু মোমেন্ট হইতো, বেন্ডিং মোমেন্ট হইতো। দেখো আবার বলছি, এই যে মোমেন্টটা এটা কি বেন্ড করবে, এই সেকশনটাকে বাঁকাইতে পারবে? লম্বা সেকশন চিন্তা করো। না স্যার, সেটাকে সহজে বাঁকাইতে পারবে না স্যার। সহজে পারবে না, বাট বাঁকাইতে পারবে। ধরো খুব পাতলা যদি হয়, তোমাকে হাতে দিলাম কাগজ দিয়া বানায়, ঠিক আছে, মোটা কাগজ দিয়া বানাইলাম 2 ফিট লম্বা একটা টি এর মতো বানাই দিলাম, তুমি কি এটাকে বাঁকাইতে পারবা না? বাঁকাইতে পারবা? জি স্যার, তখন বাঁকানো যাবে স্যার। তার মানে জিওমেট্রি অ্যাপ্লিকেশন আর ক্যাপাসিটি রেজিস্ট্যান্স। আর এখন দেখো বাঁকাইতে পারবা কোন দিকে, এই টিটা এই দিকে বাঁকাইতে পারবা, এরকম বাঁকতে পারবা, আবার এই দিকেও বাঁকাইতে পারবা। তার মানে এই দুইটাই হচ্ছে, যেটাই বাঁকায় সেটাই হচ্ছে বেন্ডিং মোমেন্ট বলে। দেখো এই যে এটা কোন দিকে বেন্ডিং করছে বুঝছো, মানে এই প্লেটটা ওয়েব প্লেটটা বাঁকবে, আর এখানে ফ্ল্যাঞ্জ প্লেটটা বাঁকবে উপরের দিকে যাক নিচের দিকে। আরেকটা মোমেন্ট হইতে পারে না, এখানে এম জেড দিছি, এখানে এম ওয়াই দিছি, এম এক্স যদি দিত তাহলে কি হইতো বলো তো, এক্স এক্সিসের এগেইনস্টে যদি ঘুরাইতো তাহলে কি হইতো বলো? তিনটা অ্যাক্সিস না আমাদের, টরশন হয়ে যেত তাহলে। এক্স্যাক্টলি রাইট, থ্যাংক ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক সুন্দর। তাহলে এক্স ওয়াই জেড যেহেতু আছে, যে যখনই আমাদের এই যে ওয়াই এক্সিস এর এগেইনস্টে বাঁকে, মানে ওয়াই এক্সিস থেকে কোথাও কম ডিসটেন্স গ্যাপ ডিফ্লেকশন, জেড এক্সিস এর বাঁকে দুইটাই হচ্ছে বেন্ডিং মোমেন্ট। যখন এক্সিস এর এগেইনস্টে হচ্ছে তাহলে কিন্তু এটা হবে টরশনাল মোমেন্ট। তো টরশন তো আর বেন্ড করে না, তো শিয়ার স্ট্রেস করে। দুইটা মোমেন্ট যদি থাকে তাহলে তো এটা স্কিউ বেন্ডিং বা আনসিমেট্রিক্যাল বেন্ডিং। তখন তোমরা তো সুপারপজিশন শিখছো না, প্রিন্সিপাল অফ সুপারপজিশন শিখছিলাম মেকানিক্সে। স্যার কি যেন পড়ছিলাম হয়তো ওইভাবে স্যার মনে নেই। আচ্ছা, মনে রাখার জন্য আমি সহজ কথা বলি তাহলে। তুমি তো তোমার মা তোমাকে বাজারে পাঠাইছে, যেহেতু করোনার মধ্যে আছো, বাজারে পাঠায়া তোমাকে কিছু দিল হচ্ছে বাজার করতে, যে কিছু জিনিস হচ্ছে খাবার দ্রব্য আর কিছু জিনিস হচ্ছে ধরো যে টয়লেট্রিজ মানে সাবান টাবান কিনবা, শ্যাম্পু কিনবা। এখন তোমার টোটাল বাজারটা তো নিশ্চয়ই দুইটা যোগ করলে হয়ে যাবে না? বুঝুনি কি বলছি? জি স্যার, আবার কিছু ডেফিনেটলি। জিনিস পাবা হয়তো কারো কাছ থেকে, তুমি বিক্রি করতে যাবো বাজারে, মানে আমরা গ্রামের অনেক সময় টাকা থাকে না, তখন একটা জিনিস বিক্রি করি, টাকা নেই, আরেকটা জিনিস কিনি, এইভাবে তো সারা দুনিয়াটাই চলতেছে। তো সুপারপজিশন মানে হচ্ছে এরকম, দুইটা ডাইরেক্ট মানে দুই ডিফারেন্ট অ্যাকশন যদি হয় তাকে সরাসরি অ্যালজেব্রিক্যালি সাম করা, সেইটাই হচ্ছে সুপারপজিশন। কেমন? যেমন দুইটা মোমেন্ট আসছে, তাহলে উপরে যে এই মোমেন্টের কারণে তুমি মনে হয় বুঝতে পারবে আশা করছি, এই উপরের কর্নারগুলোতে কম্প্রেশন আসবে, নিচে টেনশন আসবে, তাই না? এটা কি বুঝছো তোমরা? ফাইন, তাহলে আমরা সুপারপজিশনের কথা আসছিলাম। আবার এই মোমেন্টের কারণে এই সাইডে কম্প্রেশন আসবে, এই সাইডে টেনশন আসবে। তো এই যে দুইটা একসাথে মিলাই ফেললাম সেটাকে বলে সুপারপজিশন। তাহলে বাজারের সাথে মিলাই, বাজারে তুমি কিছু বিক্রি করছো, কিছু টাকা পাইছো, আর কিছু জিনিস কিনছো। কি জিনিস কিনলা? খাবার দ্রব্যতে 30 টাকায় কথার কথা, খাবার জিনিস 3000 টাকায় কিনলা, আর প্রসাধনী কিনলা 300 টাকায়, তাই 3300 টাকায় কিনলা, আবার বিক্রি করলা 5000 টাকা। তাহলে এইগুলাকে তুমি কি অ্যালজেব্রিক সাম করতে পারো না? তাহলে তুমি সুপারপজিশন করে তুমি সবগুলা পেয়ে গেলা। কথা বুঝতেছ? কোনটা থেকে পাইলা আর কোনটা থেকে গেল। আমার কথাটা কি বুঝছো? এটাকেই বলে আমরা সুপারপজিশন। বাট একটা বহুভুজের অন্তঃস্থ কোণটা যদি 135 ডিগ্রি হয়, এত কন্ট্রোলার মনে আমরা নাই। মিউট করো।
কে জানি বহুভুজ পড়াচ্ছে। এই মিউট করো। বাবা তোমরা পড়াইলে একটু বসে থাকতে হবে। এখন আমরা আসছিলাম সুপার পজিশনে, কেমন? সুপার পজিশন গিয়ে বললাম যে তোমার কথা হচ্ছে তুমি 5,000 টাকা বিক্রি করলা, 3,000 টাকায় কিছু কিনলা, আবার 300 টাকায় কিছু কিনলা, বিয়োগ করবা। কিন্তু শর্ত আছে, শর্ত হচ্ছে এখন তোমার কাছে যদি 5,000 টাকা বিক্রি করে না থাকে, তুমি বিক্রি করলে 1,000 টাকা, আর বাকি জিনিস কিছু আর যে 3,300 টাকা বাজার করবা, ওখানে বাজার করতে গেলে বাকি কিনতে হচ্ছে। বাকি কিনতে হইলে আজকাল এখনো পর্যন্ত হয়তো আমি জানি না আছে কিনা, যে অনেক সময় 5 টাকার জিনিস 6 টাকা নেয়। তার মানে কিন্তু তোমার ওখানে একটা কন্ডিশন চেঞ্জ হয়ে গেল, দাম বেড়ে গেল। মানে হচ্ছে সুপার পজিশন অ্যাপ্লাই করার শর্ত হচ্ছে লিমিটটা তোমার ক্রয়ের ক্ষমতার মধ্যে থাকতে হবে। আর এখানে আমরা ম্যাক্সে বলতেছি লিমিটটা ইলাস্টিক লিমিটের মধ্যে থাকতে হবে, প্লাস্টিকে যাওয়া যাবে না, ইল্ডিং এ যাওয়া যাবে। তার মানে আমরা এখানে বলছি সুপার পজিশন দুই রকমের অ্যাকশন আসবে, দুইগুলো অ্যালজেব্রিক্যালি সাম হবে, কোনটা মাইনাস কোনটা প্লাস, বাট শর্ত হচ্ছে ইলাস্টিক লিমিটের মধ্যে থাকতে হবে, তুমি লোন করতে পারবে না। এই হচ্ছে প্রিন্সিপাল অফ সুপার পজিশন। তোমরা কি সবাই বুঝতে পারছো আমার কথা? জি স্যার। যদি ইলাস্টিক লিমিটের মধ্যে থাকে স্ট্রেস, ধরো আমি লোহার কথা বললাম, ইল লিমিট 60 কেএসআই, এখন তোমার লোড দুই ধরনের যোগ বিয়োগ কইরা যা আছে ম্যাক্সিমাম লোড আসতেছে 40, দ্যাটস ফাইন, তুমি সরাসরি যোগ করতে, যোগ বিয়োগ অ্যালজেব্রিক সাম করতে পারবা। যদি এইটা 60 এর জায়গায় 85 হয়ে যায়, তখন আর যোগ বিয়োগ সরাসরি করতে পারবা না, যেমনটা তুমি বাজারের ক্ষেত্রে করতে পারছিলা। যদি তোমার আম্মু জানে যে মাছ এই খাবারের দাম 3,000 আর ইয়ার দাম 300 টাকা, 3,300 টাকা, 5,000 টাকা, ঠিক আছে ফাইন, অথবা আম্মু টাকা দিয়ে দিল, করলা। কিন্তু যখনই বাকি কিনতে যাবা, তখন আর দোকানদার তো 300 টাকার জিনিস তোমার কাছে 350 টাকা চাইতে হবে না। বাকি মানে আমার ক্যাপাসিটির বাইরে চলে গেছে। সেটাকে যদি আমরা ইন্টারপ্রেট করে বোঝানোর জন্য বলি, তাহলে হয়তো তোমার কাছে আমি বললাম হয়তো যে তোমার ইলাস্টিক লিমিটের বাইরে চলে গেছে, কেমন? তখন এটাকে এই ক্ষেত্রে আমাদের যেহেতু দুই রকমের স্ট্রেস আসতেছে, এই মোমেন্ট থেকে কোথাও টেনশন কোথাও কম্প্রেশন, এই মোমেন্ট থেকে অন্য এক জায়গায় টেনশন আরেক জায়গায় কম্প্রেশন, সবগুলো অ্যালজেব্রিক যোগ হবে, প্রোভাইডেড দ্য ম্যাক্সিমাম স্ট্রেস শুড বি উইদিন দ্য ইলাস্টিক লিমিট। এটাকেই স্যাররা প্রিন্সিপাল অফ সুপারপজিশন, দুইটা ডিফারেন্ট জিনিস যোগ করব, একসাথে প্লেস করব, রেজাল্টেন্ট যা হবে সেটাই সুপারপজিশন, কেমন? সো এটা তোমরা পড়ে আসছো। সো এখানে আমরা বললাম এটা আনসিমেট্রিক্যাল বেন্ডিং, বাট বেন্ড লোডটা কাজ করতেছিল সিমেট্রিক্যাল এক্সিসের সাথে না, দেখো একদম সিমেট্রিক এক্স নেইদার এক্স নর ওয়াই, আরেকটা ইনক্লাইন্ড এক্সিসে, দুইটা কম্পোনেন্টে ভাগ করলাম। এই দুইটার জন্য আলাদা স্ট্রেস যে ফর্মুলা আসবে, একবার হবে এম জেড ওয়াই বাই আইজেড, আইজেড তো নিশ্চয়ই বের করতে পারবো আশা করি, না পারলে আমরা বলে দেবো, আর আরেকটা হবে এম ওয়াই ওয়াই বাই আইজেড। এই মিলে আমরা তখন বললাম যে দুইটাকে সুপারপজিশন করলেই যেটা হবে সেটাই আমার জন্য হবে স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস। তার মানে আমি যদি একটু সংক্ষেপ করার চেষ্টা করি, তাহলে যে কোনো একটা পয়েন্টে এক্স দূরত্বে যে কোনো একটা পয়েন্টে বেন্ডিং স্ট্রেস হবে, ওয়াই জেড এক্সিসের অ্যারাউন্ডে যেটা মোমেন্ট, আর ওয়াই এক্সিসের অ্যারাউন্ডে যেটা মোমেন্ট, অ্যারাউন্ডে যেটা মোমেন্ট, এই দুইটার মোমেন্টের ইফেক্ট এর সামেশন, অ্যালজেব্রিক সামেশন, কিন্তু কোথায় প্লাস কোথায় মাইনাস, এইটা আবার কোথাও কোনো পয়েন্টে গিয়ে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হবে, অথবা দুইটাই প্লাস হয়ে যাবে, অথবা দুইটাই মাইনাস হবে। পরিষ্কার? স্যার এখানে প্রথমটা স্যার মাইনাস দেওয়া হলো কিভাবে? এটা দেই না, এটা যে আমি বলছি, যে আমি তোমাকে বললাম একটা, যে কোনোটা প্লাস হবে, যে কোনো দুইটা ক্ষেত্রে দুইটাই মাইনাস হইতে পারে, দুই ক্ষেত্রে দুইটাই প্লাস হইতে পারে, দুই ক্ষেত্রে এইটাও প্লাস এইটা মাইনাস, এইটা প্লাস এটা, এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলছি। স্যার উপরের স্লাইডে যদি উপরের পেজটা যদি একটু যেতেন, এই যে ফিগার ছিল যেটা তিনটা ফিগার, স্যার এই এখানে কি ওই প্রথম ফিগারটাকে দুটো উপাংশে ভাগ করে? এই ফিগার হচ্ছে এইটা, এই যে কোণায় যেটা আছে মোমেন্টটা দুইটা, একটা ইনক্লাইন ফেস আছে, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা কম্পোনেন্ট হচ্ছে এইটা আর একটা কম্পোনেন্ট হচ্ছে এইটা, কেমন? একটা মিনিট সময় আমি একটু ফোন ধরে নিই। শুনতেছো আমার কথা? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে স্যার, সো এইটা হচ্ছে আমার মোমেন্টটা, দেখো দেখা যাচ্ছে মোমেন্টটা কি এক্স এক্সিসেও না ওয়াই এক্সিসে না, দুইটা কম্পোনেন্ট আছে। তাহলে এই জন্য এটাকে আমরা বলছি আনসিমেট্রিক্যাল বেন্ডিং, যেহেতু সে সিমেট্রিক
প্লেন দিয়ে যাচ্ছে না। দুইটা কম্পোনেন্ট হবে, একটা এক্স, একটা হবে কস থিটা, একবার সাইন থিটা, সেইটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। কেমন? একটা হচ্ছে যে এই বরাবর, আর একটা হচ্ছে এর সাথে পারপেন্ডিকুলার, এই যে এই। তো সেই দুইটার কে আমরা বললাম যে যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট হবে, দুইটা মোমেন্টের জন্যই হবে। এই মোমেন্ট এটা এইদিকে কাজ করতেছে, তাহলে এই পাশে এই সিমেট্রি, এই অ্যাক্সিস আছে নিউট্রাল অ্যাক্সিসের, এই পাশে হবে টেনশন, এই পাশে হবে কম্প্রেশন। তাহলে এই দিকে এই পয়েন্টটার জন্য, যে এই পয়েন্টটার জন্য একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস। ঠিক আছে, বুঝতে পারতেছো? ইয়েস স্যার। সবাই দেখো ক্লিয়ার করে আবার বলছি। আমি এই একটা পয়েন্ট নিলাম, এই যে পয়েন্টটা কত আমি জানতে চাই। তো জানতে চাইলে আমরা ফর্মুলা জানি এম ওয়াই ওভার আই। তো ঠিক আছে, এটাকে যেহেতু জেড এক্সিস এর ছিল, ওয়াই বরাবর আছে, তাহলে এম লিখলাম, ওয়াই লিখলাম, আই লিখলাম। এটা কি মাইনাস হবে না প্লাস হবে? আমি তোমরা জিজ্ঞেস করতে, আমি বললাম যেহেতু এটা এই পয়েন্টটা যেহেতু কম্প্রেশন আছে, কারণ নিচের ফাইবার গুলো বাড়বে, উপরের ফাইবার বাড়বে, আর এই বাঁকা হয়ে আসে, কমবে। তাহলে এই দিকে হচ্ছে টেনশন, সো আমি এটা টেনশন মানে পজিটিভ ধরলাম। কেমন? যেহেতু এম ওয়াই আছে লিখলাম, আই ওয়াই হবে ওয়াই এক্স এগেইনস্ট আই হবে, মানে বিএইচ বি কিউ বাই 2, তোমরা এটা পড়ে আসছো মেকানিক্সেও, আবার সলিডস মেকানিক্স সলিডস। সো একটা এই জন্য একটা মাইনাস একটা প্লাস, এখানে এরকম আছে একটা মাইনাস একটা প্লাস, এটাকে কন্টিনিউ করা। ঠিক আছে স্যার ওই নিচে তোমরা কি যে আরেকটা বুঝতে ইকুয়েশন পারছো? লেখা আছে tan থিটা দিয়ে, ওইটা স্যার কি? ওইটা আসলে একটু পরে আসবো। যে তোমার একটা বললাম যে এই যে এটা তো tan থিটা, তো এটা তোমার লাগবে না, আমরা এইভাবে না গিয়ে এইটাকে tan থিটা মানে হচ্ছে তোমার যদি থিটা, তো রেজাল্টেন্ট তো বের করতেই পারো। যে আমি বললাম এটা যদি রেজাল্টেন্ট লোড, এটা যদি লোড দেওয়া থাকে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি। তোমরা এটা জানো না? একটা লোড যদি থাকে, এদিকে হবে cos থিটা, এদিকে হবে tan থিটা, এই থিটাটা বের করতে বলে sin থিটা cos tan থিটা আমি তো যে y বাই x মানে লম্ব বাই অতিভুজ করে বের করে ফেলতে পারি সেটা। তো এটা আমরা একটু পরে আসবো, এখন আসি। আর এগুলো করার দরকার হয় না। আমরা ওই যে এখানে তোমার যদি দেখি, আবার সিম্পল যদি বলি, তুমি তো এটা শিখলা, তাহলে এম জেড তুমি যদি জানতেই চাও, এম জেড মানে জেড, এখানে কি cos থিটা হবে না? এই যে মোমেন্টটা আছে, এই মোমেন্টটা কত হবে না? এটা জেড বরাবর, আবার ওয়াই বরাবর সাইন থিটা, যে এম cos থিটা এম সাইন থিটা লিখছি, ওই থিটাটা হচ্ছে এটা। আর এই থিটাটা থেকে তো আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, সেটা বলছি। ঠিক আছে, বুঝছো? জি স্যার। আচ্ছা, আর একটু কিছু জিনিস আমি বাদ রাখছি, আবার পরে যখন আসবো একবার সব বুঝাই দিলে একটু আসতেছে আবার। তো আমরা বুঝাইতে চেষ্টা করছিলাম, দুইটা মোমেন্ট যদি থাকে, দুইটা মোমেন্টের সুপারপজিশন হবে, কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে আমাকে ফিজিক্যালি বুঝতে হবে, কোন জায়গায় কম্প্রেশন কোন জায়গায় টেনশন। তো কম্প্রেশন হইলেই মাইনাস, টেনশন হইলে প্লাস। অথবা কেউ যদি বলে স্যার আমি কম্প্রেশনকে প্লাস লিখবো, টেনশন ওকে, বাট দুইটা যেন একই, টেনশনকে এক জায়গায় যেন টেনশন পজিটিভ বললাম, আর সেই জায়গায় যেন কম্প্রেশনকে পজিটিভ না। এইটা হলো কেমন? তাহলে এই যে বেন্ডিংটা, এটা কি সিমেট্রিক্যাল বেন্ডিং হবে না আনসিমেট্রিক্যাল বেন্ডিং হবে? স্যার আনসিমেট্রিক্যাল হওয়ার কথা। এটা কি সিমেট্রি বরাবর যাচ্ছে? ডেফিনিটলি। তাহলে এরকম যদি লোড দেয়া থাকতো তুমি কি করতে বলো তো? স্যার ওই যে ওইটার মতো দুইটা উপাংশে ভাগ করে নিতাম, কম্পোনেন্টে ভাগ। এক্স্যাক্টলি রাইট। খেয়াল রাখতে হবে কোনটার সাথে থিটা সেটা নিয়ে নেবা। যদি এটার সাথে থিটা দেয়া থাকে তাহলে এটা একটা ওয়াই বরাবর একটা ফোর্স, আর একটা জেড বরাবর একটা ফোর্স। দুইটার জন্য যখন দেখো আমি যদি ওয়াই বরাবর এই বরাবর যখন ফোর্স নিব, তখন বলো তো আইটা কেমন হবে, বিএইচ কিউব বাই 12টা কেমন হবে, কোনটা বি হবে, এটা কি বি হবে এইচ হবে? আমি ওয়াই এর প্যারালালি লোডটা নিচ্ছি, সিমে একদম সেন্টার দিয়ে যাচ্ছে, যেহেতু এটাকে সিমেট্রিক্যাল প্লেনে যাচ্ছে না, সেটাকে আনসিমেট্রিক্যাল। যারা বুঝতে পারেন তাদের জন্য বলছি। প্রথম হচ্ছে এই লোডটা যেহেতু সিমেট্রিক প্লেন দিয়ে যায় না, এটা আনসিমেট্রিক্যাল প্লেন। সেকেন্ড হচ্ছে কিভাবে স্ট্রেস বের করব, এই লোডটাকে দুইটা কম্পোনেন্টে ভাগ করব। যদি এই অ্যাঙ্গেল ওয়াই এক্সিস এর অ্যাঙ্গেল হয় তাহলে cos থিটাটা ওয়াই এক্সিস বরাবর হবে, sin থিটাটা এক্সিস জেড এক্সিস বরাবর হবে। নেক্সট কথা হচ্ছে স্ট্রেস বের করব কি এই পয়েন্টে। তাহলে আমি বললাম যখনই আমি এক বরাবর লোড নিলাম,
তো এটা আমার তো মোমেন্ট বের করতে পারি, ডব্লিউ স্কয়ার বাই 8 হোক, ডব্লিউ স্কয়ার বাই 12 হোয়াট এভার ইট ইজ। তাহলে মোমেন্ট বের করলে এখন যে নিশ্চয়ই এদিকটা এখানে আমার ধারণা না বুঝে তার বলবো এরকম ভাবে, যদি এখানে একটা সাপোর্ট থাকে, এখানে থাকবে, তার মানে উপরে হবে কম্প্রেশন, নিচে হবে টেনশন। যদি উপরে নিচে টেনশন হয়, মাঝখান দিয়ে নিউট্রাল এক্সিস যাবে, তাহলে এইটা হবে নিউট্রাল। নিউট্রাল এক্সিসের প্যারালাল যেটা হয় সেইটাই হচ্ছে বি হয়, স্যাররা গত সেমিস্টারে পড়াইছে। আর পারপেন্ডিকুলারটা হয় এইচ। তার মানে ধরো আমি এটা 12 ইঞ্চি, এটা 20 ইঞ্চি বললাম, তাহলে 12 ইন্টু 20 কিউব বাই 12 হবে এই সেকশনটার আছে আই। আবার যখন আমি উল্টাটা নিব, জেড এক্সিস বরাবর লোডটা নিব, সাইন থিটা যদি এটা হয়, তখন কিন্তু আবার উল্টা হয়ে যাবে নিউট্রাল দিয়ে এই বরাবর নিউট্রাল প্লেন। কারণ এই পুরো পার্শ্বে হবে টেনশন, ভিতরের পুরো পার্শ্বে হবে কম্প্রেশন। সো সেইভাবে আমাকে বি আর এইচটা ঠিক করতে হবে। এটা কি বুঝছো তোমরা? স্যার বোঝা গেছে। স্যার তাহলে স্যার নিউট্রাল এক্সিস এর প্যারালাল যেটা সেটাই বি। রাইট। সামনে যাই একটু। এইবার দেখো তোমার দুইটা এক্সিস তুমি পাইছো, যেটা আমরা আগে বল একটু স্কিমেটিক দেখানোর চেষ্টা করছি। যেমন সিগমা এক্স পাইলা এম জেড বাই ওয়াই বাই আই জেড, আবার সিগমা জেড পাইলা এম ওয়াই বাই দুইটা এক্স এম ওয়াই জেড বাই আই ওয়াই, কারণ এটা হচ্ছে এদিক থেকে, যে একটু আগে যেটা দেখাইলাম। তাহলে এখন সামনে কি হবে, রেজাল্টেন্ট কি হবে, এই পয়েন্টের রেজাল্টেন্ট কি হবে, এই স্ট্রেসটা হচ্ছে কম্প্রেশন, এই স্ট্রেস হচ্ছে টেনশন। তাহলে আলটিমেটলি কম্প্রেশনটা যেহেতু বড়, কম্প্রেশনই থাকবে। আবার এই পয়েন্টে স্ট্রেস কত হবে, এই পয়েন্টে কম্প্রেশন, এই পয়েন্টেও কম্প্রেশন, তাহলে দুইটা নিশ্চয়ই যোগ হবে, তাহলে এইটা আবার বেড়ে যাবে। কথা কি বুঝতে পারতেছি আমরা? না স্যার। কত মান আমি জানি, বুঝো নাই? আচ্ছা, আমি ধরলাম যে একটু আগে যেটা দেখছিলাম, এরকম দুইটা কম্পোনেন্টে ভাগ করে মোমেন্ট বের করছি, স্ট্রেস ডিস্ট্রিবিউশন তুমি বের করলা কিভাবে, এম ওয়াই বাই জে আই দিয়া। তাহলে এইটা বের করছো এম ওয়াই ওভার আই, স্যার এগুলো সব বের করলাম, এটা গত সেমিস্টারে করে আসছো। এটাও বের করতে পারো স্যার, আই যেটা ওয়াই যেখানে বেশি হবে সেইটা বড় হবে, যেটা ছোট হবে সেটা ছোট হবে, তাই না? এইটুকুন পর্যন্ত তোমরা করে আসছো গত সেমিস্টারে, রাইট? ইয়েস স্যার। এইটাকে এই ডিস্ট্রিবিউশন করতে পারো? জি স্যার। ম্যাক্সিমাম হবে এন্ডে, মিনিমাম হবে নিউট্রাল এক্সিসে, একদিকে টেনশন আর একদিকে কম্প্রেশন, এটা পারো না? জি স্যার। যদি মোমেন্টটা কাজ করে এটার সাথে পারপেন্ডিকুলার, যে মোমেন্টটা যদি এদিকে বাঁকা হয়, উপরে কম্প্রেশন, নিচে টেনশন। এখন মোমেন্ট যদি আবার পাশে, বিমটা যদি পাশে বাঁকা করার চেষ্টা করে, বিমের সাইড দিয়ে, ধরো যে হরিজন্টাল লোড যদি আসতো, তাহলে নিশ্চয়ই এই দিকে হয়তো কম্প্রেশন, এই দিকে মানে এইটা বাড়তেছে এইটা কমতেছে, তাহলে এইদিকে কম্প্রেশন, এইদিকে মাঝখান দিয়ে নিউট্রাল এক্সিস, যে কথা আগে বললাম। তা এই যে জেড এক্সিসের প্যারালাল হবে আই এর জন্য বি, তখন এই ক্ষেত্রে এইটা হবে এইচ। এই ক্ষেত্রে নিউট্রাল এক্সিস যেহেতু এইটা হবে বি, এইটা হবে এইচ, দুইটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে আমি এই সব কিছু কইরা কি আমরা কি এই ফর্মুলাটা বুঝি যে এটা বি আর এইচ চেঞ্জ হয়ে যাবে, কারণ যেহেতু নিউট্রাল এক্সিস আগে ছিল কিন্তু হরিজন্টাল, এখন নিউট্রাল এক্সিস হয়ে গেছে ভার্টিক্যাল। সো আই এর মান, আই দুই এক্সিস হচ্ছে সেই যে আই জেড, এটা হচ্ছে আই ওয়াই। ওয়াই এক্সিস কে প্যারালাল যেহেতু আছে নিউট্রাল এক্সিস, তাহলে ওয়াই এক্সিস এর প্যারালাল যে সাইডটা আছে এটা হবে বি, আর ওয়াই এক্সিস এর পারপেন্ডিকুলার যেটা আসবে এইচ। করা হচ্ছে এইটা আমার দুইটা মোমেন্ট দিয়ে বের করলাম, নাকি এটা বের করতে পারবা না? জি স্যার, এই পর্যন্ত করা যাবে। এখন বললো যে সুপারপজিশন বলছিলাম, এই সুপারপজিশন হচ্ছে যোগটা দিয়ে অ্যালজেব্রিক সাম দিয়া। বলো যে এইবার বলো দুইটা যখন একসাথে আছে, যেহেতু আনসিমেট্রিক্যাল লোডিং ছিল, যে এখানে আনসিমেট্রিক্যাল লোড ছিল, তাহলে আমার আসলে জানতে হবে স্ট্রেসটা কোন জায়গায় কত। আমি বললাম দেখো বাবা, আমি মানটা বললাম না, যে এই কোণাটার কথা বলছি। এই কোণায় কি তুমি বুঝতেছো যে কম্প্রেশন পুরোটাতে নিউট্রালের উপরে, তাই না? এখানে কম্প্রেশন হবে না? জি স্যার, জি স্যার, কম্প্রেশন হবে। এখানে পুরো নিউট্রালের উপরেই কম্প্রেশন, তাহলে এই কোণাটা একটা কোণা নেই, এটা কম্প্রেশন। মান কত জানি না, ধরো ফিগারে বোঝা যাচ্ছে, যদি আমি বললাম এটা 30, আর উপরে হবে, মানে এটা কিন্তু উপরের নিচে নাই, কিন্তু সাইড, এই সাইডে হচ্ছে টেনশন, এই সাইডে কম্প্রেশন, এইটা হচ্ছে 20। তাহলে 30 থেকে 20 যেহেতু দুইটা দুই নেচারের, অ্যালজেব্রিক সাম করতে গেলে এইটা হয়ে গেল 10। 10টা কি প্লাস,
এই 10টা হচ্ছে এটা যেহেতু প্রেশার, এটা যেহেতু টেনশন, 10 হচ্ছে কম্প্রেশন। আবার এইবার এখানে আসছি, এটা কিন্তু আগেই বলে ফেলছে এটা 30 এটা 20, তাহলে এইটা যদি 30 হয় এইটা যদি 20 হয়, দুইটাই যেহেতু কম্প্রেশন তাহলে নিশ্চয়ই দুইটা যোগ হবে, তাহলে এটা যে 30 আর 20 এ 50 হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারতেছো? স্যার এইভাবে কি ডিফারেন্ট পয়েন্ট ধরে হিসাব করতে হবে? কারেক্ট, তাহলে আমি ম্যাক্সিমাম স্ট্রেস কোথায় হবে, কোন পয়েন্টে কোন স্ট্রেস হবে জানতে পারবো না। স্যার আমাদেরকে তাহলে ওই আবার- চার কোণার 4টা পয়েন্ট ধরলে হবে? আসতেছে বাবা, আমি একটা আমাকে শেষ করতে দাও, আমি তো কথাই বললাম, আমি মাত্র একটা পয়েন্ট। তোমরা যদি আমি যদি যাই ধরো 1 ফিট, তুমি যদি 5 ফিট পরে যাও তুমি তো খালে পড়তে পারো। হ্যাঁ, আমি যেটা যাই আসতেছি। সো এই পয়েন্টটা যদি আমি 4টা পয়েন্ট আগে আসি, এই পয়েন্টটা যদি আমি, তাহলে এই পয়েন্টে কিন্তু এইটা টেনশন এবং এইটাও টেনশন, তাই না? তাহলে আমি একটা টেনশন পেয়ে গেলাম, একদম দুইটা যোগ হবে, পাইলাম। আবার উল্টা এই পয়েন্টটাতে এইটাতে হচ্ছে টেনশন এবং এইখানে হচ্ছে কম্প্রেশন, তো এটা আবার কমে যাবে। এখন আসো, ও যেটা বলতেছিল এটা পড়তেছে, এটা বলতেছি, ও বলতেছে 4টা পয়েন্ট হইলে কি আমরা অন্য পয়েন্ট জানবো? আমি বলি হ্যাঁ ডেফিনেটলি জানবো। তুমি কিন্তু বলে আসছো ইলাস্টিক লিমিটের মধ্যে আছে সুপারপজিশন, যদি না হলে আমার এই ফর্মুলা ভ্যালিড হবে না। তো ইলাস্টিক যদি হয়, আমি এই পয়েন্ট যদি জানি, এই পয়েন্ট যদি জানি, তাহলে নিশ্চয়ই এটা লিনিয়ারলি, ইলাস্টিক মানে হচ্ছে লিনিয়ার ভেরি করে স্ট্রেস স্ট্রেন, তাহলে এটা লিনিয়ারলি হবে। আবার এই পয়েন্টও জানো, মাঝখানে একটা 0 পয়েন্ট জানো, মানে এটা যেহেতু এটা কম্প্রেশন এটা টেনশন আসতেছে, তাহলে তুমি কিন্তু এখানে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল দিয়া, সিমিলার ট্রায়াঙ্গেল, তুমি কিন্তু এই 0টা কোথায় হবে, একটা সাইডের এক জায়গায় যদি -5 হয় আর এক জায়গায় যদি +25 হয়, তুমি কি এটার কোথায় 0 হবে এটা বের করতে পারবে না? সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করতে পারো আশা করছি, তাই না? যেহেতু একদিকে 25 একদিকে 5, যদি 20 আর 5 যদি হয়, তাহলে একদিকে 20% আর একদিকে বাকিটা থাকবে, সেটা আমরা বের করতে। সো আমরা কিন্তু এই 0টা বের করতে পারি। তাহলে 0টা যদি বের করতে পারি, এটা 0 পাইলাম, এই স্ট্রেসটা পাইলাম, তাহলে আমি এই পুরো লাইন বরাবর জাস্ট লাইন কালেক্ট করে দিলেই পাইলাম। আমি কিন্তু এই লাইনও পাইলাম, এই লাইনও পাইলাম, এই লাইন আবার ঠিক একইভাবে এখানেও এই লাইন থেকে এই পয়েন্ট কানেকশন করে দেবো, মাঝখানে 0 পয়েন্ট আছে, 0 নিলাম, এটা পাইলাম। তাইলে আমি পুরো 4টা পয়েন্টের স্ট্রেস পাইলেই আমার ফুল ক্রস সেকশনের স্ট্রেস ব্লকটা আঁকতে পারি। এটা কি বুঝতেছ? কারণ সব জায়গাতেই কিন্তু আমার সুপারপজিশন হবে। এই পয়েন্টও যদি প্রত্যেকটা পয়েন্টে বাইর করার তো দরকার নেই, আমরা 4টা পয়েন্ট পাইলেই, যেহেতু ইলাস্টিকের মধ্যে আছে, সো আমাকে এটা সুপারপজিশন করে বের করা সহজ হয়ে যায়। এবার বুঝছো কিনা বলো, যে 4টা পয়েন্ট পাইলে আমি বাকি সবগুলা পাবো? স্যার বুঝতে পারছি, তো প্র্যাকটিস করা লাগবে অনেক। হ্যাঁ, প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস মানে হচ্ছে বুঝার জন্য, মানে মনে রাখার জন্য না। প্র্যাকটিস মানে হচ্ছে আমার পয়েন্টের স্ট্রেস লাগবে, স্ট্রেস পাইলাম, টেনশন না কম্প্রেশন জানতে হবে, বাকিটা বের করতে হবে সিমেট্রিক ট্রায়াঙ্গেল। একটা অঙ্ক যদি আমরা করি, যে অঙ্কটা একটু আগে দেখায় আসছিলাম, তোমার এই যে দেখো, এইটা ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি দেখা যাচ্ছে, ইয়েস স্যার দেখা যাচ্ছে। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কেমন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং এই বিমটার সাইজ হচ্ছে উডেন বিম 100/150। এটা যদি 100 হয়, ইউজুয়ালি উইডথটা আগে বলে, ডেপথটা 150 হচ্ছে নিচের দিকে, কেমন, যেটা এখানে দেখা যাচ্ছে 100 হচ্ছে উইডথ, 150 হচ্ছে ডেপথ। 100/150 মিলিমিটার বিম, উডেন বিম আছে, তারপরে used to support uniformly distributed load 4 kilonewton total, মানে এই পুরা লোডটা টোটালটা মিলে হচ্ছে 4, অন্যভাবে 1.33 কিলোনিউটন পার মিটার, সেটা বাট এটাকে আবার 4 in a plane making an angle 30 degree with the vertical, 30 degree vertical সাথে। in figure calculate the maximum bending stress at mid span। যদি না বলা থাকতো তাহলেও কিন্তু মিড স্প্যানেই ম্যাক্সিমাম হতো, তাই না? এটা কি বুঝছো তোমরা? যদি বলতো ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস, মিড স্প্যান বলা নাই, ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস কোথায় হবে? মিড স্প্যানে হবে। মোমেন্ট যেখানে বেশি হয় সেখানেই হবে। তো মোমেন্ট যেহেতু মিড স্প্যানে বেশি, সিম্পলি সাপোর্টেড বিম মিড স্প্যানে হবে, ফাইন।
ফর দ্য সেম সেকশন লোকেট দ্য নিউট্রাল অ্যাক্সিস, একটু আগে যেটা বলছিলাম নেগলেক্ট দ্য ওয়েট অফ দ্য বিম, বিমের ওয়েটটাকে নেগলেক্ট করতে বলছে। ফাইন, সো আমরা আসতে চাই এবার, যদি না বুঝলে বলবা কেমন। তো আমার যেহেতু 4, তুমি ইচ্ছা করলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউট বাড়তে পারো, অথবা আমি বলবো যে ডব্লিউ, এই 4টা হচ্ছে ডব্লিউ ইন্টু এল, ডব্লিউ স্কোয়ার বাই 8 এর যে ফর্মুলা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট শিখতে আসছো, আর আরেকটা এল বাই 8 করলে আমি পেয়ে যাব। সো আমার এই 4 এর একটা কম্পোনেন্ট হবে এইটার সাথে প্যারালাল, আরেকটা কম্পোনেন্ট হচ্ছে জেড অ্যাক্সিস এর সাথে প্যারালাল। এটা কি আমরা বের করতে পারবো না? জি স্যার। তো ওয়াই অ্যাক্সিস সাথে প্যারালাল হবে 4 ইনটু cos 30, জেড অ্যাক্সিস সাথে প্যারালাল হবে 4 ইনটু sin 30, একই কথা, ঠিক আছে না? দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারলাম, তাহলে 4 ইনটু cos 30 কত আসবে? cos 30 এর মান হচ্ছে 1/√2 মানে 0.866 ইনটু 4 যদি করি তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর এই বরাবর নিচের দিকে যে লোডটা আসবে সেটা হচ্ছে 3.46, বাকিটা আমরা বের করতে পারবো। মোমেন্টটা বের করতে পারলাম। কেমন, কিভাবে বের করব? WL/8, কারণ WL তো এখানে দেওয়া আছে, টোটাল স্মল WL দেওয়া আছে, মোমেন্ট পাইলাম ম্যাক্সিমাম মোমেন্ট। এখন জেড অ্যাক্সিস এর এগেইনস্ট এই দিকে তো ঘোরাবে, সেই মোমেন্টটা কত হবে? ওই যে একটু আগে বললাম 4 ইনটু sin 30, তো sin 30 হইলে 2 হবে, তাহলে এইদিকে হবে 2। আবার যদি মোমেন্ট, একটা মিনিট, তো আমাদের এই ডিরেকশনে লোড হবে, তোমরা তো এটা জানো, cos থিটা আর sin থিটা বের করতে পারো না? বাইর করলে এই ডিরেকশনে লোড হচ্ছে 2, এটা হচ্ছে 3.46 বের করলাম। বের করে এখন আমার মোমেন্ট বের করতে হবে, এইটা হবে WL²/8, বাট WL তো দেওয়া স্মল এর, আবার এই দিক WL²/8 আসছি আমরা এখান থেকে বের করতে। তো আমরা তো যেহেতু স্মল ক্যাপিটাল W দেওয়া আছে, তো WL/8 সরাসরি আমরা পাইতাম, মোমেন্ট করেও করতে না করে করতে, আমরা সরাসরি মোমেন্ট পাইলাম 1.5। এইটাকে দুই ভাগে ভাগ করতে পারে, পয়েন্ট অ্যাক্সিস দেওয়াটা হলো 1.3 আর একটা হচ্ছে 0.75। যদি উল্টাটা করতাম সেটাও সম্ভব ছিল, আমি যেটা করতে চাইছিলাম একই কথা, আমি আগে লোডটাকে দুই ভাগে ভাগ করে নিলাম, cos sin থিটা cos sin 30 sin 30 করলে একই জিনিস আসবে। পরিষ্কার? জি স্যার। তোমরা কি বুঝতে পারছো? ফাইন, তাহলে বুঝতে পারলে আমরা কিন্তু mz আর my এর মানটা পেয়ে গেলাম। যেহেতু my মানে হচ্ছে, দেখছো y অ্যাক্সিস কোনটা, এই বরাবর আমাদের আসছে হচ্ছে কত 1.3, আর ওই যে পাশের বরাবর আসছে হচ্ছে 0.75 কিলোনিউটন মিটার। ফাইন, তাহলে Iz আর Iy বের করতে পারো নিশ্চয়ই? Iy আর Iz বের করতে পারবা? জি স্যার, করা যাবে। আচ্ছা, Iy এ দেখো আমরা কি করছি, 100 হচ্ছে b আর 150 হচ্ছে h, তাহলে bh³/12। কিন্তু Iy যখন বের করব, দেখো Iy তখন কিন্তু এটা এই যে y অ্যাক্সিস এর প্যারালাল হয়ে যাচ্ছে বিটা, তাহলে 150 × 100³/12 বের করে নিলাম। তাহলে আশা করছি এটা আমরা বুঝছি I এবং M। নেক্সট যদি যাই, এখন এ পয়েন্টে সিগমা, সিগমা মানে নরমাল স্ট্রেস যদি হয়, তাহলে তো আমরা বের করতে পারি এ পয়েন্ট কোনটা, তোমার আসে এখানে এই পয়েন্ট, এইটা, এই পয়েন্টে আমাকে বলো এই যে লোডটার ওয়াই কম্পোনেন্ট, এখানে কি টেনশন আসবে না কম্প্রেশন আসবে? কম্প্রেশন আসবে। টেনশন লোডটা নিচের দিকে কাজ করছে, পুরাই এই যে নিউট্রাল অ্যাক্সিসের নিচে পুরোটাই টেনশনে থাকবে, নিউট্রাল অ্যাক্সিস পুরোটাই উপরে পুরোটাই কম্প্রেশনে থাকবে, তাই না? স্যার এটা মোমেন্টটা নিচের দিকে ঘোরাচ্ছে না, তার মানে স্যার তো নি কম্প্রেশন উপরে টেনশন হওয়ার কথা না? না, দেখো একটু তুমি চিন্তা করো, এই বিমটা যদি বাঁকা হয় উপরে টেনশন হয়? উপরে কখনো টেনশন হয় না, আমাদের নিচে টেনশন হয়। এই বিমটা যখন দৌড় চাপাইলা, দেখো তো এদিকে এরকম বাঁকা হবে না? তুমি কি বুঝতেছো যে বলছো? ওকে বলতেছি এদিকে এরকম বাঁকা হবে না? নিচে টেনশন। জি স্যার। নাকি জি উল্টায় স্যার, ঠিক যাবে? আছে, বোঝা গেছে। এটা যদি হয় তাহলে নিচে টেনশন হবে, তোর সো এই পয়েন্ট নিচে টেনশন হবে। এই যে এখানে নিচে টেনশন হইলো 6.47 আর উপরে কম্প্রেশন হচ্ছে এরকম কিছু। আবার যদি তুমি উল্টাটা নাও, না আমি ক্যালকুলেশন তোমাদের আমি দেখছি না, ক্যালকুলেশন এখানে আছে করা। আবার যদি উল্টাটা নাও, আমার যদি এই পয়েন্টটার কিন্তু লোডটা কিন্তু এইদিকে কাজ করতেছে, তাহলে এই দিকে পুরোটাই টেনশন হবে, এইদিকে পুরোটাই কম্প্রেশন হবে। তাহলে এই পয়েন্টে আমরা আসতে চাচ্ছিলাম, দেখো মাইনাস দাও প্লাস দাও চলতেছে, দুইটাই কিন্তু আলটিমেটলি প্লাস আসছে, কারণ
কারণ হচ্ছে এই পয়েন্টে দেখো এই দিক থেকেও নিচের দিকে, আবার এই সাইড দিয়েও এই সাইডে পুরোটা এই দিক থেকে ধাক্কা দাও ওই দিক থেকে, তাহলে এইটা বড় হবে এইটা ছোট হবে। সো এই পয়েন্টে ওইদিকে প্লাস, মাইনাস প্লাস দাও দাও, এই যে দেখো এটা মাইনাস একটা মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে দুইটা যোগ হবে। বি পয়েন্টে আসো, আমি ফর্মুলাতে একটু পরে আসতেছি। বি পয়েন্টটাতে কি হবে বলতো? ওয়াই অ্যাক্সিস বরাবর যে লোডটা সেটা কি টেনশন আসবে না কম্প্রেশন আসবে বলো? টেনশন। ফাইন। জেড অ্যাক্সিস বরাবর যে লোডটা সেটা বি পয়েন্টে কি হবে, টেনশন না কম্প্রেশন? স্যার কম্প্রেশন কম্প্রেশন। কম্প্রেশন হবে। এক্স্যাক্টলি রাইট। তাহলে বি পয়েন্টে একটা হচ্ছে টেনশন, একটা হচ্ছে কম্প্রেশন। আমরা আসি আবার বি পয়েন্টে, দেখো একটা প্লাস একটা মাইনাস, তুমি যেটা বলছো পরেরটা কম্প্রেশন হবে। কেমন? তাহলে এইটা হইলো আমাদের পাইলাম আমাদের যোগ বিয়োগ করে। তাহলে আমি তুমি তোমারে কিন্তু আমরা আই বের করে দিছি, তুমি C1 C2 বের করতে পারো, তাই না? যেহেতু 150 C1 হবে হচ্ছে 75, এটা যদি 150, সবগুলাই তুমি বের করতে পারো, তাই নয় কি? তাহলে 4টা পয়েন্টের স্ট্রেস কিন্তু তোমরা বের করতে পারো। আবার একটা মিনিট, এটা তোমার জরুরি, বেশি জরুরি না, আমি এখন আসতেছি না, একটু পরে আসবে। এটা আর একটু এইগুলো একটা করে আমি স্টেপ বাই স্টেপ শেষ করতে চাই। এই tan θ tan β এগুলো পরে আমি আসবো। তোমরা এখন কি আমাকে বলো, তুমি কি সব কয়টা পয়েন্টে এরকম একটা বিমের প্রত্যেক পয়েন্টে স্ট্রেস কি বের করতে পারবা? জি স্যার, করা যাবে। আচ্ছা, কেউ যদি না বুঝে থাকো আমি এখন আবার বুঝাবো। স্যার এটা বুঝছি না, স্যার বি পয়েন্টটা একবার বললে ভালো হয়। বি পয়েন্টটা বললে ভালো হবে। আচ্ছা, বি পয়েন্ট, একটা মিনিট বাবা, আমি একটু ফোনটা ধরে নিই। বি পয়েন্টে আসতেছিলাম, প্রথম হচ্ছে দেখো আমি এই ইনক্লাইন্ড লোডটা এই পাশেটা ভুলেই গেলাম। এটা মনে করো নরমাল লোড, তোমরা যেটা ফার্স্ট সেমিস্টার গত সেমিস্টারে করছিলা, তাহলে একদম পারফেক্টলি ভার্টিক্যাল আছে, এই ইনক্লাইন নাই। তাহলে কি হইতো, আমি এটা যদি নিতাম তাহলে আমার যেটা হইতো, যেহেতু এদিকে সাপোর্ট আছে, এদিকে সাপোর্টটা নড়ে না, লোডের কারণে এই নিচের পার্ট এদিকে নিচে নেমে যেত, এরকম হইতো না? সেকেন্ড একটা হইতে গেলে এইটা কিন্তু এরকম বাঁকা হয়ে যেত, এই মোটা বাঁকা হয়ে যেত। বাঁকা হয়ে গেলে নিচে আসতো টেনশন, উপরে আসতো কম্প্রেশন, এবং এ এবং বি দুইটা পয়েন্টই কিন্তু নিচে আছে। তার মানে এই ওয়াই অ্যাক্সিস বরাবর যে লোডটা, যেহেতু লোডটা ডাউনওয়ার্ড কাজ করতেছে, এই লোডের কারণে এ পয়েন্টে বি পয়েন্টে টেনশন আসবে, ডি পয়েন্ট আর সি পয়েন্টে কম্প্রেশন আসবে। এটা কি সবাই বুঝছো? এবং মাঝখানে থাকবে নিউট্রাল অ্যাক্সিস। এইবার উল্টাটা আসে, এইবার ধরো যে এই লোডটা নাই, এই যে এই দিকে লোড আছে, জেড অ্যাক্সিস বরাবর যেটা দেখা যাচ্ছে না, এই দিকে লোড চাপ দিচ্ছি, চাপ দিলে এখানে সাপোর্ট, ওই দূরে আরেকটা সাপোর্ট আছে, তাহলে কি সাপোর্টটা তো আর সরবে না, মাঝখানে বাঁকা হয়ে আসবে। তাহলে এই সাইডটা এরকম বাঁকা হয়ে আইসা এখানে এই দিকে হবে টেনশন, উপরের দিকে কম্প্রেশন। তার মানে এই জেড অ্যাক্সিস বরাবর লোডের কম্পোনেন্টের কারণে এ পয়েন্ট আর ডি পয়েন্টে হবে টেনশন, সি পয়েন্ট আর বি পয়েন্ট হবে কম্প্রেশন। এটা কি বুঝি আমরা? ইয়েস স্যার। জি স্যার, বোঝা গেছে এটা। আচ্ছা, যে কেউ যদি, যে বুঝছো সে তো ভালো, আর কেউ যদি না বুঝে থাকো সে আবার একটু প্লিজ আমাকে বলতে পারো। যদি আমরা বুঝি, এবার আসো বি পয়েন্টে, তাহলে কি দাঁড়াইলো, আমার ওয়াই অ্যাক্সিস বরাবর লোডে আসতেছে টেনশন, আর জেড অ্যাক্সিস বরাবর লোডে আসতেছে কম্প্রেশন, কিন্তু বি পয়েন্ট কিন্তু এখানে। তাহলে আমরা এই দুইটা দেখো, বি পয়েন্টে যাব একটা টেনশন। তোমার কথাটা আসতেছে না বাবা? কেউ একজন কথা বলার চেষ্টা করতেছো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। বি পয়েন্টে দেখো, ওই যে ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা ছিল সেটা ছিল টেনশন, আর জেড অ্যাক্সিস বরাবর ছিল কম্প্রেশন। তাহলে একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, দিয়ে আমরা দিয়ে দিলাম আলটিমেটলি 0.47 রেজাল্টেন্ট বি পয়েন্টে দুই সুপারপজিশন উপরে। ঠিক একইভাবে সি পয়েন্ট যদি আসি, সি পয়েন্ট কিন্তু এই ওয়াই অ্যাক্সিস বরাবর লোড, তোমরাই বলছো ডিআরসি তে কম্প্রেশন, সি তে কম্প্রেশন আসতেছে। আবার সি পয়েন্টে জেড অ্যাক্সিস বরাবর লোডেও কিন্তু এই সাইডে টেনশন, এই সাইডে পুরোটা কম্প্রেশন, দুইটাই কম্প্রেশন। সি পয়েন্টে তাহলে কম্প্রেশন আসছে, যোগ হয়েছে, তাহলে জেব্রিক সাম হয়েছে, এবং কম্প্রেশন চিহ্ন মানে মাইনাস আসছে। তো এই পর্যন্ত আমরা এই নিচের পার্টটা একটু পরে আরো পড়বো, এটা আমার খুব জরুরি বলে আমি মনে করছি না, সেটা আমরা পরে আসবো। এখন আসো এবার পরে আসছে ডিস্টেন্সটা।
তোমরা কি ডিসটেন্সটা বাইর করতে পারবে কিনা নিউট্রাল এক্সিস, সরি ডিসটেন্সটা কোথায় গিয়ে আমরা জিরো হবে? তুমি তো যদি বলো আমরা কিন্তু এই যে দেখো তুমি, সরি একটা মিনিট, আমরা কিন্তু এ পয়েন্টে স্ট্রেস পাইলাম 6.47, বি পয়েন্টে পাইছি 0.47, মানে আছে এখানে দেখা আছে না, ওইটা পরে আবার আসবো। যদি তাই হয়, উল্টা দিকে যাচ্ছে কেন, এইটা পাইলাম 6.47, এইটা পাইলাম -4.47, তাহলে কি আমি এই যে কোথায় জিরো হবে এটা বের করতে পারবো না? জি স্যার, করা যাবে। আচ্ছা, কিভাবে Similar বলবো? triangle. সিমেট্রিক্যাল সিমিলার ট্রায়াঙ্গেল, রাইট, এক্স্যাক্টলি। যে 6 উল্টাটা করতে পারবো না, আমরা ঐকিক নিয়ম অনেক ভাবেই করা যায়, যে 0.47 প্লাস 6.47 মিলে হচ্ছে আমার 150, আর 0.47 কত জি হবে স্যার, এটা করা বের যাবে। করতে পারি আমি। আচ্ছা ফাইন, তাহলে এইটা পাইলাম। এখন ধরো যে এই পয়েন্টেও যদি আমরা পাইতাম সি আর ডি, তো আমরা বললাম এ আর ডি না, এ আর ডি, আমি যদি সি আর ডি তে পাইতাম, যে এ আর বি তে যদি করতাম তাও তো আমরা পাইতাম। এই পয়েন্টের লোড আছে আমার, দেখো মোমেন্ট বের করছি আমরা, একটা হচ্ছে সরি এ আর বি এরটা একটা হচ্ছে +6.47, একটা +4.7, এখন মাঝখানে কি কোনো জিরো আছে? জিরো হবে? কোথাও জিরো হওয়ার কোনো পসিবিলিটি না, স্যার। জিরো হবে না স্যার। জিরো হবে না, ফাইন। তো তোমরা ভালো বুঝে গেছো। বি আর সি পয়েন্টে দেখো, বি এবং সি পয়েন্টে দুইটাই কিন্তু, বি এবং সি পয়েন্টে দেখো, বি এবং সি পয়েন্ট একটা হচ্ছে 6.47, একটা এখানে তো মাঝখানে জিরো হবে, তুমি পারবা বের করতে। তাহলে তুমি প্রত্যেকটা 4টা লাইনেই কিন্তু আলটিমেটলি, সরি একটা লাইনেই কিন্তু 0 পয়েন্ট হবে, এই 4টা। এখানে এইটা স্যার এখানে হবে না, আমরা এ আর বি পয়েন্টে হবে না, এটাতে হবে না, এখানে এইটা যদি হয় তাহলে কিন্তু এটা জয়েন করে নিউট্রাল এক্সিস প্লেন হলো না। এখন নিউট্রাল এক্সিস মানে হচ্ছে যেখানে জিরো স্ট্রেস। আমি আবার বোঝানোর চেষ্টা করতেছি, দেখো তুমি এই পয়েন্টটা বের করছো কত দূরে, এই যে এই পয়েন্ট হচ্ছে এইটা, এই প্লেনের এই লাইনের উপরে এই পয়েন্ট, বললা স্যার এখানেও দুইটাই প্লাস, এখানে দুইটাই মাইনাস, সো এখানে কোনো কি হবে না, জিরো হবে না। আবার এই দুই সি তে একটা -6.47, এখানে +4.47, তাহলে এই পয়েন্টটাও বের করছো, তাহলে এইটা যোগ করলেই তো তোমার নিউট্রাল এক্সিস হয়ে গেল, এবং এই দিকে একদিকে হচ্ছে প্লাস একদিকে মাইনাস, শেষ। কথা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। জি স্যার, দেখো বোঝা গেছে আমার স্যার। ফাইন, তাহলে দেখো আমার এই যে সি আর, যে দেখো এ আর বি এর মধ্যে কোনো জিরো নাই, সি আর ডি এর মধ্যে কোনো জিরো নাই, তাহলে জিরো হইতে হইলে এ আর সি এবং ডি আর বি এর মধ্যে হইতে হবে। ফাইন, আমরা 0 পয়েন্ট বের করছি, তাহলে 0 পয়েন্ট বের করতে পারলে এই যে আমার বিটা ডিটা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বের করার কোনো দরকার নাই, ওইটা সহজ অনেক। আমাদের নেক্সট হচ্ছে, আবার যদি আমরা তো দুইটা মোমেন্ট দেখলাম, অনেক সময় দুইটা মোমেন্টের সাথে আবার অ্যাক্সিয়াল ফোর্স থাকে, আমরা আশা করছি নেক্সট ক্লাসে পড়বো। এখন তোমাদেরই ডিসিশন নিতে হবে, সব 12টা 20 জি বাজে। স্যার, নেক্সট ক্লাসে